Hello dear students, welcome to TWS Academy. General Awareness and GK class 32. আজকের ক্লাসে আমরা প্রতিদিনের মতো কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। তার সঙ্গে আমাদের এই যে চ্যানেলটিতে তুমি ক্লাস দেখছো এটাতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সঙ্গে আমাদের মেইন চ্যানেল যেটা দ্য ওয়ে অফ সলিউশন, সেখানেও সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ভিডিও কিন্তু সেখানে তোমরা বিভিন্ন ফ্রি ক্লাস পেয়ে যাবে এই দুটি চ্যানেলের মাধ্যমে। সেই সমস্ত ভিডিও লিঙ্ক বা সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু আমরা এই টেলিগ্রামে প্রদান করে থাকি। তাছাড়া এখানে কিন্তু অন্যান্য বিভিন্ন তোমার হচ্ছে নোটিফিকেশান বা বিভিন্ন কিন্তু তোমার আপডেট এখানে প্রতিদিন দেওয়া হয়। তো অবশ্যই একবার চেক আউট করবে। তো আজকে শুরু করছি আজকের পর্ব। সকলে খাতা পেন নিয়ে বসে যাও। আজকের পর্বে কিন্তু প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা, যদুগোড়া খনি কোন রাজ্যে অবস্থিত? যদুগোড়া হচ্ছে একটা খনি, তো এটা কোন রাজ্যে অবস্থিত? প্রথমে আমাদের দেখতে হবে এই যে যদুগোড়া, এই যদুগোড়াটা আসলে কিসের খনি? খনি বিভিন্ন ধরনের হতে পারে। আহ এই যে বিভিন্ন তোমার হচ্ছে তৈল খনি হতে পারে, বা এটা তোমার হচ্ছে একটা আহ অভ্র খনি হতে পারে, একটা কিন্তু তোমার তাম্র খনি হতে পারে, কিংবা এটা একটা কিন্তু কয়লা খনিও হতে পারে। প্রথমে আমরা দেখবো যে যদুগোড়া এটা কি খনি। এটা আসলে হচ্ছে একটা খনি যেটা হচ্ছে ইউরেনিয়াম কি উৎপাদন করে। এখান থেকে ইউরেনিয়াম উৎপন্ন হয়ে থাকে এই যদুগোড়া খনি থেকে। যেই খনিটি অবস্থিত কোথায়? এই খনিটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সিংহভূম সিংহভূম জেলায়। ঝাড়খণ্ড রাজ্যের সিংহভূম। ওকে, পরবর্তী প্রশ্ন যেটা, পুনা সর্বজনীন সভার প্রধান কে ছিলেন? পুনা একটা সর্বজনীন সভা ছিল। এটা হচ্ছে তোমার বলা যেতে পারে একটা সামাজিক রাজনৈতিক সংস্থা। পুনা সর্বজনীন সভাটি ছিল। যেই সংস্থাটি প্রতিষ্ঠা কে করেছিলেন বা এই সভাটির প্রধান কে ছিলেন? পুনা সর্বজনীন সভার যিনি প্রধান ছিলেন তার নাম হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। পুনা সর্বজনীন সভা তৎকালীন সভায় মহারাষ্ট্রের পুনাতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কবে প্রতিষ্ঠিত হয় কেউ বলতে পারবে এটা কবে প্রতিষ্ঠা হয়? এনিওয়ান? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1870 সালে। একদমই কিন্তু নোট করে রাখবে, 1870 সালে পুনা সর্বজনীন সভা প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন যেটা, সালোক সংশ্লেষে সক্ষম এমন প্রাণী হলো কোনটি? সালোক সংশ্লেষে সক্ষম এমন একটি প্রাণী কোনটি? ক্রাইস অ্যামিবা, কেঁচো, জোঁক, ঘাসফড়িং, কি? দেখো, সালোক সংশ্লেষে সক্ষম হতে গেলে তার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তাকে কিন্তু ক্লোরোফিল যে যুক্ত কিন্তু কলা তাদেরকে থাকতে হবে। তো এই সালোক সংশ্লেষে সক্ষম এমন একটি প্রাণী, যারা অপশন এ সঠিক উত্তর করছো ক্রাইস অ্যামিবা, সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 4 নং প্রশ্ন যেটা হচ্ছে, স্মোক অ্যান্ড অ্যাশেস ওপিয়াম হাইডেন হিস্টোরিজ। স্মোক অ্যান্ড অ্যাশেস ওপিয়াম হাইডেন হিস্টোরিজ, এই বইটির লেখক কে? অমিতাভ ঘোষ, হ্যাডলি রিচার্ডসন এবং জন হেমিংওয়ে আর বিক্রম শেঠ। এই গ্রন্থটি সম্প্রতি 2024-এ কিন্তু প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত হওয়া একটা গ্রন্থ, এই কারণে কিন্তু এই তোমার হচ্ছে গ্রন্থটা আমি একদমই কিন্তু ইন্টারেস্টিং বা একদমই কিন্তু ইম্পর্টেন্ট বলবো। এই গ্রন্থটির যিনি রচয়িতা তিনি হচ্ছেন কে? তিনি অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ চেনো তো অমিতাভ ঘোষকে? অমিতাভ ঘোষ তিনি প্রথম ভারতীয় হিসাবে কিন্তু ইংরেজি সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় সর্বোচ্চ পুরস্কার। প্রথম ইংরেজি সাহিত্যে যিনি পেয়েছিলেন এই অমিতাভ ঘোষ। পরবর্তী প্রশ্ন, বছরে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতের এলাকা কোনটি? বছরে 50 সেমির কিন্তু কম বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? বলো। বছরে 50 সেমির কম বৃষ্টিপাত মানে কিন্তু খুবই কম। শুষ্ক অঞ্চল আমরা সেটাকে বলতে পারি। শুষ্ক অঞ্চল এর মধ্যে কোনটি? লেহ, মেঘালয়, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল। আমরা যদি দেখি কোঙ্কণ উপকূলে কিন্তু বৃষ্টিপাত হয়, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আর মেঘালয় রাজ্য তো ভারতের মধ্যে সবচেয়ে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। চেরাপুঞ্জি বা মৌসিনরাম আছে ওখানে। এখানে একমাত্র দেখো লে
লেটা কিন্তু সঠিক উত্তর হবে, কারণ লেতে কিন্তু খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। লে, তারপরে যদি বলা হয় পাঞ্জাবের পশ্চিম অংশ, দেন আমাদের রাজস্থানের বিভিন্ন অংশ কিন্তু 50 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তারপরে দক্ষিণাত্যের কিছু অঞ্চল আছে কম 50 সেন্টিমিটার কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই অঞ্চলগুলোকে আমরা বলবো শুষ্ক অঞ্চল, এবং এর মধ্যে লে সঠিক উত্তর হবে। প্রথম জিএসটি চালু করে কোন দেশ? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, অর্থাৎ পণ্য ও পরিষেবা কর। এই পণ্য পরিষেবা করটা প্রথম কোন দেশ চালু করে? এটা ভারতেও কিন্তু চালু আছে। জিএসটি খাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভারতের তোমার হচ্ছে ট্যাক্স ভারত সরকার কালেক্ট করে থাকে। যেই জিএসটিটা কোথায় প্রথম চালু হয়েছিল? সঠিক উত্তর হবে কোথায় বলতো? জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। অপশন সি যারা অ্যান্সার করছো, ফ্রান্স। আচ্ছা, ফ্রান্সে এটা কবে চালু হয় বলতে পারবে? ফ্রান্সে এটা কবে চালু হয়েছিল জিএসটিটা? ফ্রান্সে চালু হয় 1954 সালে ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। সেই অনুকরণে ভারতেও কিন্তু জিএসটি চালু করা হয়েছিল। তোমার কবে বলতো ভারতে জিএসটি চালু হয়? 2017 সালে ফার্স্ট পয়লা জুলাই, তাই তো? জুলাই তো, 1 জুলাই 2017 সালে ভারতে ভারতে চালু হয়। বলো তো কে তৎকালীন সময়ে ভারতের তোমার হচ্ছে অর্থমন্ত্রী ছিল? আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখো, এটা চালু হয়েছিল যখন, তখন আহ, কে ভারতের অর্থমন্ত্রী ছিল? তার নাম হচ্ছে অরুণ জেটলি। পরীক্ষায় আসে প্রশ্নটা। তো অরুণ জেটলির সময়ে 2017 সালে এটা চালু হয়, এবং 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 101তম সংবিধান সংশোধনী। ওকে, নেক্সট হচ্ছে শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দেখো আবারও একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন। এবারে এই যে শ্বেত বিপ্লব, এই শ্বেত বিপ্লবটা আবার কিসের সঙ্গে যুক্ত বলো তো? শ্বেত বিপ্লব যুক্ত কিসের সঙ্গে? এটা কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত, কৃষি বা এটা দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। হোয়াইট রেভুলেশন যুক্ত হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে। উনিশশো উনিশশো সত্তরের দশকে, 1970-এর দশকে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে কি বলতো স্যার? ভার্গিস কুরিয়েন। সেই ভার্গিস কুরিয়েনের কিন্তু পৃষ্ঠপোষকতায়, ভার্গিস কুরিয়েনের নেতৃত্বে কিন্তু ভারতে দুধ উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, এবং দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য একটা কিন্তু বোর্ড গঠন করা হয়েছিল, যেটার নাম হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এনডিডিবি। এই এনডিডিবির তত্ত্বাবধানে পরবর্তী সময় একটা কিন্তু অপারেশন লঞ্চ করা হয়, যেটাকে বলা হয় অপারেশন ফ্লাড। FL অপারেশন ফ্লাড। তো এই অপারেশন ফ্লাড এটা বলতো কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে। পরীক্ষায় খুবই এখান থেকে প্রশ্ন আসে, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? তো দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। এই যে দুধ উৎপাদনে এই যে পুরো বিপ্লবটা, এই যে কর্মকাণ্ডগুলো ঘটেছিল, সেগুলো কিন্তু সবই কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মধ্যে। নেক্সট হচ্ছে আগুনে ভয় পাওয়াকে কি বলা হয়? আগুনে ভয় পাওয়া এটাকে কি বলা হয় বলো? আমরা যদি বলি পাইরোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, সাইনোফোবিয়া, এক্সপেক্ট্রোফোবিয়া। তো এই ফোবিয়াগুলো, ফোবিয়া কথার অর্থ হচ্ছে ভয় বা ভীতি। পাইরোফোবিয়া অর্থাৎ এটা কিন্তু আগুনে ভয় পাওয়াকেই বলা হয় পাইরোফোবিয়া। অ্যান্সার হবে অপশন এ। অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া যে বিষয়টা, অ্যাক্রোফোবিয়া হচ্ছে এটা উচ্চতা জনিত, উচ্চতা জনিত ভয়। উঁচু স্থানে উঠলে অনেকের ভয় পায় না, সেই উচ্চতা জনিত ভয়, এটা অ্যাক্রোফোবিয়া। সাইনোফোবিয়া যেটা, সেটা হচ্ছে এটা বেশিরভাগ লোকের মধ্যেই থাকে, যেটা হচ্ছে কুকুরকে ভয় পাওয়া। কুকুরে ভয় পাওয়াকে বলা হয়ে থাকে সাইনোফোবিয়া। স্পেকট্রোফোবিয়া এটা প্রধানত হচ্ছে নিজের প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি বা আয়না, আয়না দেখতে ভয় পাওয়া।
ওকে, তো এইগুলো হচ্ছে বিভিন্ন ফোবিয়া, এটা সম্পর্কে একটু তোমরা পড়ার চেষ্টা করবে। পরের প্রশ্ন যেটা, ভারতীয় সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়ে থাকে বা হতে হয়? সংবিধান সংশোধন বিল সেটা কোথায় পাস হতে হয়? শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায়, পার্লামেন্টের উভয় কক্ষে, বিধান পরিষদে? অ্যান্সারটা কি হবে? ভারতের যে সংবিধান সংশোধন প্রক্রিয়া, এটা কোন ধারায় বলতো বর্ণিত আছে? কোন ধারায় বর্ণিত আছে ভারতের সংবিধান সংশোধনের ব্যাপারটা? আর এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকার অনুকরণে। আফ্রিকার অনুকরণে ভারতের সংবিধান সংশোধন করা হয়। ঠিক আছে, তো এটা কোন ধারা? এটা ধারা হচ্ছে 368 ধারা। কত ধারা? 368, 368 ধারায় ভারতীয় সংবিধান সংশোধনের বিষয়ে কিন্তু বা সংসদকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়। সংসদ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সংসদ বলতে বোঝানো হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষ। উভয় কক্ষ নিয়েই তো সংসদ গঠিত হয়, রাজ্যসভা এবং লোকসভা উভয়। অ্যান্সার হবে অপশন সি, পার্লামেন্টের উভয় কক্ষই কিন্তু সংবিধান সংশোধন বিল পাস করতে হয় বা হতে হয়। দক্ষিণ সুদানের রাজধানী কোথায়? দক্ষিণ সুদান এটা হচ্ছে একটা তোমার আফ্রিকান দেশ। আফ্রিকান দেশ, বা এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পৃথিবীর 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 নবীনতম নবীনতম দেশ। সবচেয়ে নবীন দেশ তাহলে কোনটি? সেটা হচ্ছে দক্ষিণ সুদান। যেই দক্ষিণ সুদানটা সুদান প্রজাতন্ত্র দেশ থেকে কিন্তু পরবর্তী সময়ে ভাগ হয়ে, পরবর্তী সময় বলতে 2011 সালে এটা ভাগ হয়ে একটা নতুন দেশ গঠন হয়, যেটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে দক্ষিণ সুদান কবে দেশটা তৈরি হয়? 2011 সালে এটা স্বাধীনতা পায় বা তৈরি হয়। তো এই দেশটার বর্তমান রাজধানী কি? অ্যান্সার হবে এখানে জুবা। দক্ষিণ সুদানের নতুন রাজধানী করা হয় জুবা। আর সুদান, সুদান বলেও একটা দেশ আছে। সুদান এবং দক্ষিণ সুদান দুটো কিন্তু আলাদা দেশ। তো সুদান এটা খার্তুম মনে রাখবে, সুদানের সুদানের রাজধানী। আচ্ছা, সবই যখন বলে দিলাম তাহলে মনে রাখো মোগাদিসু এটা হচ্ছে ইথিওপিয়া বলে একটা, সরি ইথিওপিয়া নাই, ইথিওপিয়া ওটা হবে আদিস আবাবা। এটা হচ্ছে মোগাদিসু হচ্ছে সোমালিয়া। সোমালিয়া সবগুলো আফ্রিকান কান্ট্রি। সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু। নাইরোবিটা হচ্ছে তোমার কেনিয়ার রাজধানী। কেনিয়ার রাজধানী কি তাহলে? নাইরোবি। নেক্সট প্রশ্নে আসবো। আজকের হোমওয়ার্ক এটা হচ্ছে, মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কে? মহাবিদ্রোহ, যে মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সকলে এটা কিন্তু কমেন্টে অ্যান্সার করে যাবে কি উত্তর হবে। যতজন ক্লাস দেখছো সকলের কাছে কিন্তু আমার এই উত্তরটা করার অনুরোধ থাকবে। সকলে উত্তর করবে, ভুল হোক তবু কিন্তু তোমরা উত্তর করে যাবে। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসে কবে প্রথম বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গান, এই গানটি একটা দেশাত্মবোধক গান। যেই গানটি তোমার রচনা করেছিল কে বলতো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গানটি আনন্দমঠ থেকে নেওয়া। আনন্দমঠের কিন্তু আনন্দমঠ একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস, যেই উপন্যাসের মূল প্রেক্ষাপট ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। বঙ্গদেশে সংগঠিত হওয়া সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয় আনন্দমঠ উপন্যাস। সেই আনন্দমঠ উপন্যাসের একটা গান ছিল বন্দে মাতরম। সেই বন্দে মাতরমটিকে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশনে গাওয়া হয়েছিল। যেইটা কোন অধিবেশন? সেটা হচ্ছে কোন অধিবেশন বলো? এটা হবে 1896 খ্রিস্টাব্দের অধিবেশন। এই অধিবেশনটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কলকাতাতে, কলকাতা অধিবেশন। এবং এর সভাপতি কে ছিল বলতে পারবে? সভাপতি এই অধিবেশনে কে ছিল? অ্যান্সার হবে কে ছিল বলতো সভাপতি? তিনি হচ্ছেন রহিমতুল্লাহ সাহানি। তার সভাপতিত্বে এটা আয়োজিত। নেক্সট, গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম কি? গঙ্গা, গঙ্গা ভারতের প্রধান নদী। 2525 কিমি কিন্তু পথ অতিক্রম করেছে এই গঙ্গা, এবং পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। যেই গঙ্গার দুই তীরে কিন্তু অসংখ্য কিন্তু তোমার উপনদী এসে মিশেছে গঙ্গার সঙ্গে। এই গঙ্গার বাম তীর এবং ডান তীরের কিছু উপনদী আছে। বাম তীরের যদি উপনদীর কথা বলাই কে কি আসে, ডান তীরের কি কি আসে? ডান তীরের উপনদী আমরা যদি বলি, ডান তীরের প্রধান প্রধান উপনদী আছে যমুনা, তার প্রধান উপনদী যমুনা, সোন, তারপরে আছে তোমার অজয়, অজয়, দামোদর, কংসাবতী ইত্যাদি হচ্ছে তার ডান তীরের উপনদী।
এবং বাম তীরের উপনদী কোনগুলো? এখানে হবে রামগঙ্গা, রামগঙ্গা, তারপরে গোমতী, গোমতী তার একটা বাম তীরের উপনদী, ঘরঘরা, ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক, গণ্ডক, কোশি, কোশি ইত্যাদি হচ্ছে তার কিন্তু কিছু তোমার বাম তীরের উপনদী। ম্যাঙ্গানিজের সর্ব উৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাঙ্গানিজের সবচেয়ে উৎকৃষ্ট আকরিক কোনটি? তো অ্যান্সার হবে কি? ম্যাঙ্গানিজের সবচেয়ে উৎকৃষ্ট আকরিক যেটা সেটা হচ্ছে পাইরোলুসাইট। কি? পাইরোলুসাইট। নেক্সট হচ্ছে নিচের কোনটিকে গৌণ বায়ু দূষণকারী বলা হয়? গৌণ বায়ু দূষণকারী কোনগুলোকে বলা হয়? গৌণ এবং মুখ্য দুই ধরনের বায়ু দূষক থাকে। গৌণ বায়ু দূষক কোনগুলো বলতো? যেগুলো কিন্তু সরাসরি সরাসরি পরিবেশের ক্ষতি করে না, সরাসরি বায়ু দূষণ করে না, সেগুলোকে বলা হয় গৌণ বায়ু দূষক। তো এমন গৌণ বায়ু দূষকের মধ্যে কোনটি আছে বলতো? ওজোন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কোনটি হবে? দেখো এই যে বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন কিন্তু গ্যাস, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি তোমার ক্ষতিকারক গ্যাস, এগুলো কিন্তু তোমার এই যে কলকারখানা থেকে নির্গত হয়ে সরাসরি বায়ুকে কিন্তু দূষিত করে। কিন্তু ওজোন এমন একটা গ্যাস, ওজোন যেটা কিন্তু তোমার গৌণ বায়ু দূষকের মধ্যে আসে। ওজোন বা এটা হবে O3, O3 হচ্ছে ওজনের কিন্তু তোমার সংকেত। তো এই গৌণ বায়ু দূষকের মধ্যে একটা হচ্ছে সেটা ওজোন, অপশন এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, আল বিরুনি কবে ভারতে আসেন? আল বিরুনি ইনি ভারতে এসেছিলেন কবে বলো? দ্রুত। আল বিরুনি তিনি একজন কিন্তু পরিব্রাজক বা তিনি একজন কিন্তু ভ্রমণ দার্শনিক ছিলেন। তিনি ভারতে এসেছিলেন। তিনি ভারতে আসেন কবে? আল বিরুনি ভারতে এসেছিলেন, সঠিক উত্তর হবে এই যে 1017 খ্রিস্টাব্দে। সুলতান গজনির সুলতান মাহমুদের সাথে। তাহলে তিনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদের সাথে তিনি ভারতে আসেন। এবং কোথা থেকে তিনি ভারতে এসেছিলেন? কোন দেশ থেকে? এটা বলতে পারবে কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? বিভিন্ন পরিব্রাজক বিভিন্ন দেশ থেকে ভারতে এসেছিল, তাই তো? তো এই আল বিরুনি তিনি ভারতে এসেছিলেন কোথা থেকে? উজবেকিস্তান। উজবেকিস্তান থেকে তিনি ভারতে আসেন এবং তিনি একটা এই যে ভারতে আসেন তার উপরে ভিত্তি করে একটা গ্রন্থও রচনা করেছিলেন, যার মধ্যে সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে আমরা জানতে পারি, যে গ্রন্থটির নাম হচ্ছে কিতাব উল, এটা কয়েকদিন আগের ক্লাসে আমি পড়েছিলাম, কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে আল বিরুনি। বিখ্যাত গ্রন্থ, পরীক্ষায় আসতে পারে কিন্তু এই প্রশ্নটি, ঠিক আছে? নেক্সট, প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ কে কি বলা হয় অ্যাকচুয়ালি? বোটানিক্যাল গার্ডেন, এক্স সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ, ইন ভিট্রো সংরক্ষণ। তো প্রাকৃতিক আবাসস্থল বিভিন্ন প্রজাতির বা তুমি যদি কোনো এক ধরনের বিশেষ জীব বা কোনো এক বিশেষ প্রজাতির সংরক্ষণ করতে চাও, তার সেই স্থানীয় আবাসস্থলেই পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই, তাহলে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হবে ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণের যদি উদাহরণের কথা বলা হয় কি হবে? জাতীয় উদ্যান হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে স্যাংচুয়ারি, অভয়ারণ্য, অভয়ারণ্য ইত্যাদি হচ্ছে ইন সিটু সংরক্ষণের উদাহরণ। এর ঠিক উল্টো আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণটা কি? এক্ষেত্রে কিন্তু প্রাণীদেরকে প্রাণীদেরকে সংরক্ষণ করার জন্য তার যে স্থানীয় আবাসস্থল তার বাইরে আনা হয়, এনে সেখানে কিন্তু বিশেষভাবে তাদেরকে সংরক্ষণ করা হয়, এটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। এর মধ্যে আসে কি কি? এর মধ্যে কিন্তু আসে চিড়িয়াখানা বা বিভিন্ন সংগ্রহ স্থান ইত্যাদি কিন্তু এসে থাকে এক্স সিটু সংরক্ষণের মধ্যে। নেক্সট প্রশ্ন, আচ্ছা ছোট্ট একটু অ্যাড ব্রেক নেব, সকলে মন দিয়ে শোনো। TWS একাডেমি অ্যাপ, ইউর গেটওয়ে টু সাকসেস। ডাউনলোড না করে থাকলে আজই ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। ডাউনলোড করলে তোমরা এখান থেকে কি কি ফিচার্স পাবে? অ্যাট ফার্স্ট তুমি এখানে যুক্ত হলে এখান থেকে কিন্তু তোমার বিভিন্ন পেইড কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে, যেখানে ভর্তি হলে তুমি কিন্তু এর থেকে বেটার
কিন্তু ক্লাস পাবে, সেখানে অধ্যায় ভিত্তিক ক্লাস, পিডিএফ পাবে প্রতিটি ক্লাসের। আমার ক্লাসে অনেকে এসে প্রশ্ন করে যে স্যার পিডিএফ পাওয়া যাবে এই ক্লাসটির? অবশ্যই তুমি যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তার সঙ্গে তুমি এখানে টেস্ট দেওয়ার সুযোগ পাবে এবং প্রতিটি ক্লাস লাইভ দেখার সুযোগ পাবে। লাইভ মিস করলে সবচেয়ে বড় জিনিস যেটা, তুমি রেকর্ড দেখার কিন্তু পরবর্তী সময়ে সুযোগ পাবে। তো বিভিন্ন কিন্তু ফিচার্স এখানে তোমরা পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে টিচারদের কাছ থেকে। এই সমস্ত জিনিস পেতে আমাদের TWS একাডেমি অ্যাপটা তোমার ফার্স্ট ডাউনলোড করতে হবে, সেখানে তোমার নাম এনরোল করতে হবে। নাম এনরোল করে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ব্যাচে ভর্তি হতে পারো। তো অবশ্যই আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ, সেরা চাকরির প্রস্তুতি নিতে। এখান থেকে তোমরা লিমিটেড অফার আছে, সেই অফারের মধ্যে যদি ভর্তি হও তাহলে কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে। তো সকলে যুক্ত হও TWS একাডেমিতে নিজের লক্ষ্য পূরণ করতে। পরের প্রশ্ন যেটা, ভারত ছাড়ো আন্দোলনের সূচনাকালে নিম্নলিখিতের মধ্যে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC এর সভাপতি ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন, প্রথমে আমরা দেখব ভারত ছাড়ো আন্দোলনটা কবে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন সূচনা হয় কবে? এটা সূচনা হয় 1942, 1942-এ সূচনা হয় ভারত ছাড়ো আন্দোলনে। যেই ভারত ছাড়ো আন্দোলনের সময় যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন তিনি কে? অ্যান্সার হবে মাওলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ তিনি 1940 থেকে, মনে রাখবে 1940-এর রামগড় বিহারে তিনি সভাপতিত্ব করেন। সেখান থেকে পরপর 6 বছর, সেখান থেকে তিনি পরপর 6 বছর 1946 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তার পরবর্তীতে 1946-এ এসে আবার কিন্তু মিরাট অধিবেশনে JB জগজীবন রাম কৃপালিনী তিনি কিন্তু সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ওকে, নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে মানুষের দৃষ্টি নিম্নের কিরূপ? মানুষের যে দৃষ্টি সেটা কিরূপ? একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, AB উভয়ই বা কোনোটাই নয়। কি হবে এটা? সঠিক উত্তর, মানুষের দৃষ্টি কি প্রকৃতির? এটা হবে দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে মানুষের। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের GI ট্যাগ প্রাপ্ত কাংলা চা কোন রাজ্যে উৎপাদিত হয়? কাংলা চা এটা একটা ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু সম্প্রতি আগের বছর সম্ভবত এটা তোমার ইউরোপীয় ইউনিয়নের GI ট্যাগ পেয়েছিল, যেটা কোন রাজ্যে উৎপাদিত হয়? বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন চা প্রসিদ্ধ। আমরা জানি দার্জিলিং চা স্বাদে সুগন্ধে পৃথিবী বিখ্যাত। অসম চা তার কিন্তু একটা আলাদা নাম আছে বিদেশি বাজারে। তেমনি এই যে GI ট্যাগ প্রাপ্ত কাংলা চা, কাংলা ভ্যালিতে প্রধানত এটা উৎপন্ন হয়ে থাকে। এটা অবস্থিত হিমাচল প্রদেশ রাজ্যে। কাংলা চা তাহলে কোথায় উৎপাদিত হয়? হিমাচল প্রদেশে। কত নং ধারা থেকে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে জানা যায়? বলো দ্রুত। শাসনতান্ত্রিক প্রতিবিধান, সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধান সম্পর্কে জানা যায় কোথা থেকে? বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, বলো। সঠিক উত্তর হবে কি? এটা একটা ফার্স্ট জিনিস, এটা একটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার, যদি কোনো মানুষের বিভিন্ন মৌলিক অধিকার যদি খর্ব করা হয় বা হস্তক্ষেপ করা হয় তাতে তারা কিন্তু এই তাদের ভারতের সর্বোচ্চ আদালত সেখানে কিন্তু তার দ্বারস্থ হতে পারে। এটাই প্রধানত শাসনতান্ত্রিক অধিকার, যেটা 32 নং ধারা, তার 32 নং ধারায় এটা বর্ণিত আছে। যে 32 নং ধারাকে বলা হয় কিন্তু ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা, BR আম্বেদকর বলেছেন। তো 32 থেকে 35 নং ধারায় কিন্তু শাসনতান্ত্রিক প্রতিবিধান সম্পর্কে জানা যায়। অপশান এখানে কোনটায় আছে? 32 থেকে 35, অপশান বিতে আছে, দেখো 32 থেকে 35। ভারতের কোথায় সবচেয়ে বেশি সংখ্যক তফসিলি উপজাতির লোকেরা বসবাস করে? তফসিলি উপজাতির লোকেরা বসবাস করে কোন রাজ্যে সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, অরুণাচল প্রদেশ। দেখো তফসিলি উপজাতির লোক সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করে থাকে প্রধানত মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণে তফসিলি উপজাতির লোকেরা বসবাস করে। নেক্সট হচ্ছে যেটা, চোখের সাথে যুক্ত করোটি স্নায়ু কোনটি? করোটি স্নায়ু, আমাদের অনেকগুলো করোটি স্নায়ু আছে, অলফ্যাক্টরি, ভিজুয়াল, অ্যাকুলোমোটর, তারপরে বিভিন্ন ভেগাস, তারপরে ইত্যাদি কিন্তু এরকম ভাবে
12 জোড়া, 12 জোড়া করটি স্নায়ু আছে। তাহলে মানুষের করটি স্নায়ু জোড়া কতগুলি? 12 জোড়া। তো তার মধ্যে চোখের সঙ্গে যুক্ত কোনটি? সেটা হচ্ছে অবভিয়াসলি সঠিক উত্তর হবে এখানে অপটিক স্নায়ু। এটা যুক্ত হচ্ছে কিসের সঙ্গে? চোখের সঙ্গে। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ, সেই শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি? বলো। কালানি গঙ্গা, কালী গঙ্গা, মহাবলী গঙ্গা, মহওয়া। শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হবে এখানে মহাবলী গঙ্গা, শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি দেওয়া হয়েছিল। কবে দেওয়া হয়েছিল বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল সেটা 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ সন্ধির মাধ্যমে। কে দিয়েছিল? কে দিয়েছিল তাদেরকে এই অধিকার? তিনি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম। তারা বক্সের যুদ্ধে কিন্তু পরাজিত হওয়ার পরে এটা দিতে বাধ্য হয়েছিল। এখানে অ্যান্সার হবে তখন বাংলার যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর ছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতী তার আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে জানতে হলে আমরা প্রথমেই যে জিনিসটা জানি সেটা হচ্ছে আর্য সমাজের কথা। আর্য সমাজ প্রতিষ্ঠাতা, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন। আর্য সমাজ তিনি কবে প্রতিষ্ঠা করেন? 1875 সালে। সেই আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল কি? সেটা হবে অপশন ডি, মূল শঙ্কর তার পুরো নাম বা তার প্রকৃত নাম ছিল। নিচের কোনটি সবুজ শৈবালের উদাহরণ? সবুজ শৈবাল, এই যে একটু আগে বলছিলাম সবুজ শৈবাল, ক্লোরোফিল যেখানে উপস্থিত থাকবে সেই দেহ কিন্তু হবে তোমার সবুজ প্রকৃতির। তো এমন সবুজ শৈবাল, সবুজের উপস্থিতি কিন্তু অনেক তোমার শৈবালদের দেহে থাকে। যেমন আমরা দেখেছি ক্লোরেল্লা, যেটা একটা সামুদ্রিক কিন্তু ক্লোরেল্লা একটা সামুদ্রিক শৈবাল, যেখানে কিন্তু সালোক সংশ্লেষের হার সর্বাধিক পরিমাণে হয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি ভলভক্স, এরাও কিন্তু তোমার হচ্ছে সবুজ প্রকৃতির শৈবাল। তো এর মধ্যে তো অপশন দুটো নেই, অ্যান্সার হবে এখানে কি? তাহলে অপশন হবে এখানে অপশন সি, ক্লামাইডোমোনাস। এটা কিন্তু ক্লামাইডোমোনাস, এটা একটা সবুজ শৈবালের উদাহরণ। ভারতীয় পাত এবং ড্যাশ পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হওয়ার ফলে হিমালয়ের সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। ভারতীয় পাত এবং ড্যাশ পাত, কোন পাতের পরস্পর অগ্রসর হওয়ার ফলে হিমালয় পর্বতের সম্প্রসারণ বা হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে? দেখো, ভঙ্গিল পর্বত উৎপন্নের ক্ষেত্রে সবচেয়ে যে উল্লেখযোগ্য তোমার তথ্য বা উল্লেখযোগ্য তোমার ওটাকে কি বলবে, যাই হোক, উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যে তোমার তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে এই পাত সংস্থান তত্ত্ব। ভারতের একটা ভারতীয় পাত আছে এবং একটা কিন্তু বৃহৎ পাত আছে যার নাম হচ্ছে ইউরেশীয় পাত। সেই দুটি পাতের সংস্পর্শেই প্রধানত হিমালয় পর্বতের উৎপন্ন হয়েছে। বলা হতো যে যেখানে হিমালয় আছে সেখানে এক সময় তেথিস নামক একটা মহিকাত ছিল। পরবর্তীতে এই যে পাত একে অপরের অগ্রসরে আসার ফলে, একে অপরের অভিমুখে আসার ফলে কিন্তু এটা পরবর্তী সালে হিমালয় পর্বতে পরিণত হয়েছে। কোনটি প্রাচীনতম বেদ? নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? বেদ প্রধানত 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? অ্যান্সার হবে অবশ্যই কোনটি বলো? ঋগ্বেদ। ঋগ্বেদ প্রাচীনতম। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর প্রতিষ্ঠাতা হলেন কি? WWW এর প্রতিষ্ঠাতাকে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলো সকলে। অ্যান্সার হবে টিম বার্নার্স। লাস্ট প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া শীর্ষক বইটির লেখক কে? এ প্যাসেজ টু ইন্ডিয়া এটা ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটা গ্রন্থ। যেই গ্রন্থটির রচয়িতা হলেন কে? শোভা দে, EM ফস্টার, নীরজ চন্দ্র চৌধুরী, খুশবন্ত সিং। অ্যান্সার হবে কে বলো?
এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ইএম ফস্টার বা এডওয়ার্ড মর্গ্যান ফস্টার, তিনি কিন্তু এটার রচয়িতা। তো আজকের ক্লাসটি আশা করব তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে একটা লাইক করে দেবে ক্লাসে। আর পড়াশুনো করতে থাকো নিজেরা, প্রতিদিন ক্লাস করতে থাকো। পরবর্তী ক্লাসে আবারও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে হাজির হব। আর TWS একাডেমি যদি অ্যাপ চেক আউট না করে থাকো, আজই কিন্তু ডাউনলোড করো এবং নিজের নাম এনরোল করো সেখানে সেরা চাকরির প্রস্তুতি নিতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। এখানেই আজকের ক্লাসটি শেষ করছি। টাটা।